ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাহেবের ছেলে আসিফের দেশ ত্যাগ, ডেপুটি স্পিকার ছেলে দেশ ত্যাগ, 200 কোটি টাকার ট্যাক্স ফাঁকি। যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলেন, জিরো টলারেন্স বলছেন, সেই পার্লামেন্টের ডেপুটি স্পিকারের পরেই যে পোস্ট, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বোধহয় 1 থেকে 8-9 মধ্যেই আছেন। তার পুত্রের ওয়ারেন্ট 22 সাল থেকে পেন্ডিং, তার পুত্র ব্যাংকক চলে গেছে। এরপরে কি কথা আপনি বলবেন? আপনি আজকে কি বলবেন? আপনি শুরুতে আপনাদের একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে ভদ্রলোককে দেখছেন, হাসি মুখে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন বেড়া উপজেলা, পাবনার বেড়া উপজেলার। দর্শক সবাইকে জুমার দিনের শুভেচ্ছা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। জুমার নামাজ শেষে আপনারা এমন একটা সংবাদ শুনতে যাচ্ছেন যেটা শুনলে আপনাদের রীতিমতো হৃৎপিণ্ডি কেঁপে উঠবে। দর্শক, এ যেন কয়েলের উপর মশা বসেছে। আপনারা কথাটি শুনে অনেকেই মনে মনে হাসছেন, কিন্তু হাস্যকর হলেও বিষয়টি বাস্তব। দর্শক, এবার ডেপুটি স্পিকারের ছেলের কোটি কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। এতদিন আপনারা রাঘব বোয়ালের কথা শুনেছেন, এবার শুনবেন সমুদ্রের সব থেকে বড় প্রাণী নীলতিমির গল্প। দর্শক চলুন কথা আর নয়, বিস্তারিত জেনে আসি প্রতিবেদনের মাধ্যমে। ডেপুটি স্পিকার, যিনি নাকি সকল মন্ত্রী, এমপি, সকল প্রধানমন্ত্রীকে পর্যন্ত শপথনামা পাঠ করান, তিনার ছেলেই যখন গ্রেপ্তার, তিনার ছেলেই যখন দুর্নীতিবাজ, তখন প্রধানমন্ত্রী কোথায় যাবে? লজ্জায় বা ঘৃণায় তিনি পদত্যাগ করতে বাধ্য থাকবেন। তো দর্শক কথা আর নাই, চলুন বিস্তারিত এ বিষয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি। আশা করি সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গেই থাকবেন যে এই নীলতিমি কত টাকার মালিক হয়েছেন। আপনাদের একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই যে ভদ্রলোককে দেখছেন, হাসি মুখে দাঁড়িয়ে আছেন, গায়ে মুজিব কোট, হাত তুলেছেন, মনে হয় কারো অভিবাদনের জবাব দিচ্ছেন, কারো অথবা একদল জনগোষ্ঠীর। মুখে হাসি, এই হাসিতে সাফল্য আছে, তৃপ্তি আছে। উনি কে বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। উনি একজন আওয়ামী লীগের হোমরা চোমরা কেউ হবেন। উনি হচ্ছেন বেড়া উপজেলা, পাবনার বেড়া উপজেলার পৌরসভার মেয়র। এটা হলো ওনার একটা পরিচয়। আর একটা বড় পরিচয় হচ্ছে যে ওনার বাবা হচ্ছেন এই বেড়ার একজন সংসদ সদস্য, একসময় ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। এই ডেপুটি স্পিকার সাহেবের পুত্রধন, যিনি বেড়া পৌরসভার মেয়র, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আরও 3 বছর আগে, 2022 সালে। কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে? জারি হওয়ার কারণ হলো যে উনি রাজস্ব ফাঁকি দিয়েছেন। মানে সরকারের যে রাজস্ব, সেখানে উনি ফাঁকি দিয়েছেন, দেননি। কত টাকা ফাঁকি দিয়েছেন উনি জমা দেননি? 191,63,47,071 টাকা, মানে প্রায় 200 কোটি টাকা। এটা সরকারের পাওনা ওনার কাছে, উনি এটা সরকারকে দেননি। এখন এই জুলাই মাসে নতুন অর্থ বছর শুরু হচ্ছে। এখন পুলিশের উপর চাপ গেছে, যাদেরকে বিরুদ্ধে যারা জমা দেয়নি এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেটা তামিল করার জন্য। আরও একটা ঘটনা কিন্তু ঘটেছে। সেই ঘটনাটা হলো, এবার সরকার একটু কঠোর হয়েছে এবং জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এবার উনি আপোষহীন থাকবেন। এবং কিছু কিছু ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে দুর্নীতির অভিযোগে এক একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, অথবা কারোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, দুদক অভিযোগ করছে, নানা রকম ঘটনা কিন্তু ঘটছে। এই সময়ে উনি আশঙ্কা করেছেন, এই ভদ্রলোক, যে হয়তো এবার হয়তো ওনাকে গ্রেপ্তার করা হতে পারে। ওনার সপরিবারে দেশ ত্যাগ করেছেন। এলাকায় উনি নেই, ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। জানা গেছে উনি নাকি থাইল্যান্ড চলে গেছেন। প্রশ্ন হচ্ছে, এরকম একটা লোকের বিরুদ্ধে 2 বছর আগে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, সেটা কেন তামিল করা হলো না হওয়ার কারণ তো বোঝাই যাচ্ছে। মূলত প্রধানত দৃশ্যত দুটো কারণ দুটো কি? প্রথম কারণ হচ্ছে যে উনি নিজে পৌরসভার মেয়র। দ্বিতীয় কারণ হচ্ছে ওনার বাবা এত পাওয়ারফুল একজন লোক, ওনার বাবা একজন এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।
এখন এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির পুত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের কি মাথা খারাপ হয়েছে? পুলিশ এটাকে রেখে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে কিন্তু চলছে পুরো দেশে। এরকম আপনারা বহু লোককে পাবেন, এমপি সাহেবের, মিনিস্টার সাহেবের সন্তান, পুত্র, কন্যা, জামাতা অথবা আত্মীয় স্বজন, শ্যালক, ভাগনা, ভাতিজা, এক একজন এক একটা এলাকার জমিদার হয়ে গেছেন ওনারা ক্ষমতার দাপটে। আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে কিছু বলে না এবং তারাও সেটা করেই যাচ্ছে। গ্রেফতারি পরোয়ানা যায়, নামকাও আসতে যায়, গ্রেফতার করা হয় না। সে এলাকায় থাকি বহাল রাজার মতো করে হাঁটে, পুলিশ বরং তাকে গ্রেফতার করার পরিবর্তে তাকে প্রহরা দেয়। কথা হচ্ছে এই যে এত টাকা ওনার রাজস্ব জমে গেল সরকারের কাছে, বকেয়া হয়ে গেল, এটা হলো কেন? হলো এই কারণে এই ভদ্রলোকের একটা ভিওআইপি ব্যবসা ছিল এবং সেই ব্যবসায় উনি দীর্ঘদিন ধরে সরকারের যে প্রাপ্য রাজস্বটা উনি দিচ্ছিলেন না, বকেয়া রাখছিলেন। ওনাকে কেউ কিছু বলছেও না, অন্য কেউ বকেয়া রাখলে তো অনেক কিছু হয়ে যেত, কিন্তু উনি একজন পাওয়ারফুল লোক এবং নিজে পাওয়ারফুল, তার পিতা পাওয়ারফুল। সেই ক্ষমতার দাপটের কারণে ওনাকে কেউ কিছু বলছিল না এবং টাকা এভাবে জমা হতে থাকলো। এবং কেন তাকে বলা হচ্ছিল না এবং আসলে ঘটনাটা কি, এটা জানার জন্য সরকারের যে প্রতিষ্ঠান ওনার কাছ থেকে রাজস্বটা পাবে, সেই প্রতিষ্ঠানটা হলো বিটিআরসি। সেই বিটিআরসি যিনি চেয়ারম্যান, তাকে আমি যে পত্রিকায় জিনিসটা পড়েছি, সেই পত্রিকার পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি ওনার এই যে রাজস্ব ফাঁকির ব্যাপারটা আপনারা জানেন কিনা। বিটিআরসির চেয়ারম্যান কি বলেছেন, ভেরি ইন্টারেস্টিং, আমার খুব মজা লাগছে। উনি বলেছেন বিষয়টি নিয়ে বিটিআরসিতে সম্প্রতি আলাপ আলোচনা হয়েছে। তো পরের দিন আবার ফোন করা হয়েছে, ভাই ঘটনাতে কি আলাপ হয়েছে? তো উনি বলছেন এই বিষয়ের ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই? মাল খেয়েছেন নাকি? ফাইল আবার কোথায় হারায়? এই হলো বাংলাদেশ, যে ফাইল খুঁজে পাওয়া যাবে না। ব্যক্তি যদি পাওয়ারফুল হন, ব্যক্তি যদি পলিটিক্যাল হন, উনি যদি আওয়ামী লীগের কোনো নেতার সন্তান হন অথবা নিজে আওয়ামী লীগ করেন এরকম হন, অথবা উনি যদি ডেপুটি স্পিকার, বিশাল পদ, ওনার সন্তান হন, তাহলে তো তার ফাইল খুঁজেই পাওয়া যাবে না এবং সেই ফাইল একদম খুঁজে পাচ্ছে না। এইভাবেই আপনি কেবল আমি একটা উদাহরণ দিলাম, এর আরও অনেক ঘটনা আছে। আরও একটা পত্রিকায় পড়লাম যে সেখানে ডেপুটি স্পিকার পুত্রের আগ্রাসনে হাট ঘাট ও স্বজন, মানে তার আত্মীয় স্বজনকে উনি ছাড় দেন না। ওনার চাচাতো বোনের জমি দখল করছেন কিভাবে সে সম্বন্ধে বলা হয়েছে এবং ওই চাচাতো ভাই উনি চাকরি করতেন আপনার পাসপোর্ট অফিসে, সে এটা প্রতিবাদ করেছিল বলে তাকে বদলি করা হয়েছিল সেই রোহিঙ্গা ক্যাম্পের এখানে। সব পিতার পাওয়ারে এগুলি হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই ধরনের ঘটনা অনেক পাবেন বাংলাদেশে, অনেক এমপি, অনেক মন্ত্রী সন্তান, তারপরে তার পুত্র কন্যা বলেন, শ্যালক বলেন, ভাগনা ভাতিজারা বলেন, এরা সব এলাকায় একটা করে জমিদারি কায়েম করে নিয়েছে। কিন্তু তো এরাই দেশটাকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং দুর্নীতির একটা আখড়ায় পরিণত করেছে। তো এখন উনি পালালেন কেন? প্রশ্নটা হচ্ছে পালালেন কেন? এখন উনি পালালেন হলো ওই কারণটাতেই যে প্রধানমন্ত্রী বলেছেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেবেন। এখন উনি হয়তো একটু তার কানে পানি গিয়েছে, সে পালিয়েছেন আপাতত। কে জানে হয়তো দুদিন পর আবার চলে আসবেন, অথবা এমনও হতে পারে দেশের সমস্ত সম্পদ বাইরে এসে পাঠানো হয়ে গেছে, এখন না আসলেও কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হলো ওনার বাবা তো এখন ডেপুটি স্পিকার, এই বাবা ভদ্রলোক কিভাবে জাস্টিফাই করবেন তার সন্তানের এই সমস্ত কর্মকাণ্ড? দেশের আইন প্রণয়ন হয় যেখানে, যে জাতীয় সংসদে, সেই জাতীয় সংসদের উনি ডেপুটি স্পিকার, তো উনি কি বলবেন? ওনার পুত্রের এই সমস্ত কর্মকাণ্ড উনি জানতেন না? বহু আগের থেকে সবাই জানে, পাবনার সবাই জানে এগুলো। তাহলে এরাই হলো আমাদের দেশের এখন রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। এদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় একটা ভালো আইন প্রণয়নের জন্য, এদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় একটা ন্যায় বিচারের জন্য। এরাই আমাদের বলে এটা ন্যায়, এটা অন্যায়, আমাদের মানতে হয়। এরকম একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে এখন আমরা আছি। প্রিয় দর্শক, একটা করে খবর প্রতিদিন বেরোচ্ছে, আমরা জানি না আর কয়দিন আমাদের এগুলো দেখতে হবে। তবে আমরা চাই আরও বের হোক, আরও খবর বের হোক। দুর্নীতিবাদীদের আমরা চিনি, আমাদের চেনা দরকার, আরও স্পষ্ট করে চেনা দরকার। তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করার জন্য হলেও তাদেরকে আমাদের চেনা দরকার।
যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলেন, জিরো টলারেন্স বলছেন, সেই পার্লামেন্টের ডেপুটি স্পিকারের পরেই যে পোস্ট, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বোধহয় 1 থেকে 8-9 মধ্যেই আছেন। তার পুত্রের ওয়ারেন্ট 22 সাল থেকে পেন্ডিং, তার পুত্র ব্যাংকক চলে গেছে। এরপরে কি কথা আপনি বলবেন? আপনি আজকে কি বলবেন? আপনি উত্তেজিত হওয়া যায়, লজ্জা, অনেক রকম কথা বলা যায়, বাট ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে গত 10 বছর ধরে, বিশেষ করে 14 পর থেকে যে লাগামহীন সরকার চলছে, এবং সরকারকে টিকিয়ে রেখেছে প্রশাসন, সরকারকে টিকিয়ে রেখেছে দলীয় ক্যাডাররা, দলীয় নেতারা, এবং সরকার হচ্ছে ম্যান্ডেটবিহীন জবরদখলকারী একটা সরকার। খুব সুন্দর বিশুদ্ধ ভাষায় হচ্ছে এটা কথা, এবং যে কারণেই এই দুর্নীতিগুলো লাগাম ছাড়া হয়েছে। প্রথম পালালো পুলিশের সাবেক আইজি, এই সরকারের ব্লু আইট বয়, যারা এই সরকারকে টিকিয়ে রেখেছিল, সাবেক আইজিপি বেনজির সাহেব, এবং তার এই দুর্নীতি কিন্তু সরকারের কোনো সংস্থা বের করেনি, সরকারও জানায়নি। এটি দুইটি ভূমিদস্যু গ্রুপের দ্বন্দ্বের মধ্যে বেনজির সাহেব কোনো এক ভূমিদস্যুর বিরুদ্ধে আরেক ভূমিদস্যুর পক্ষে অবস্থান নেওয়ায় তাদের আজ্ঞাবাহ পত্রিকায় ছাপিয়ে দেয়। এবং ফয়জুল ভাই অত্যন্ত সজ্জন মানুষ, উনি বলছিলেন যে বাধা আছে কিনা। আপনার মনে থাকবে ওই এক ভূমিদস্যুর পত্রিকায় ছাপানোর পর 7-8 দিন পর আইজিপি সাহেব, সাবেক আইজিপি কিন্তু এসে ফেসবুক লাইভ করে বলেছিল, কাহিনী আবি বাকি হয় মেরা দোস্ত, শাহরুখ খানের ঐতিহাসিক ডায়লগ দিয়েছিল শাহরুখ খানের ওই ছবির। এবং তখনও সরকার ঘুমে, দুদপ্ত তীব্র ঘুমে 3টা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিল, এবং বেনজির সাহেব চলে যাওয়ার পরে এই ঘটনা, এই নাটকগুলো শুরু হলো। বেনজির সাহেব সাবেক পুলিশ প্রধান, এবং একই ব্যক্তি পরপর 3টা গোল্ডেন পোস্টে এই সরকার তাকে নিয়োগ দিয়েছিল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, এবং লাস্টলি আইজিপি। আমার জানা নাই, কেউ সাহায্য করলে আমি কৃতজ্ঞ হব, যে লাস্ট 20-25 বছরে কোনো ব্যক্তি, এক ব্যক্তি এরকম 3টা পোস্ট পরপর পেয়েছে কিনা। এবং এটা বোঝাই যায় সরকারের আস্থাভাজন, সে সরকারের বিশ্বস্ত, সরকারের অবৈধ স্বার্থ রক্ষা করতে বলেই তাকে এই সুযোগ দিয়েছে। এরপরে আসেন আপনি, আমি আসছি স্পিকার, ডেপুটি স্পিকারের প্রসঙ্গে। আর্মি চিফের, সাবেক আর্মি চিফেরটা জানা গেল যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল, তখন সব হই হই রই রই পড়ে গেল। আর তারপরে দুদক তো ব্যর্থই। এখন আমি তো আমার দুদকের আইনজীবীদের অনুরোধ করেছি সকালে, যে আপনাদের যে মনোগ্রাম আছে ওইখানে অন্য কিছু না দিয়ে ছাগলের ছবি দিয়ে দেন, কারণ ছাগলই এখন দুর্নীতি ধরার অন্যতম একটা উপাদান হয়েছে। ধরেন মতিউরের সুপুত্র যদি ছাগলটা না কিনতে যেত, তাহলে আজও আমরা কেউ জানতে পারতাম না। ফ্যাক্ট গুলো কি দেখেন। এবং মতিউর পালালো, মাথা ন্যাড়া করে, চাই কোথায় কোথায় ন্যাড়া করেছে আল্লাহ জানে, ন্যাড়া করে সে পালিয়েছে। আজকে আমি সকালে মামলা চলাকালীন সময় আমার এক আইনজীবী বন্ধু এই ডেপুটি স্পিকার সাহেবের পুত্রের সন্ধান দিল। সাগর ভাই শুনছেন আমাকে? একদম স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। জি, না শোনা বলবো আপনাকে। হ্যাঁ, তো জি, আপনাকে মাঝে মধ্যে একটু শোনা যাচ্ছে, বলুন, এখন শোনা যাচ্ছে, বলুন। আমি ইত্তেফাকে নিউজ পড়লাম, ধরেন ছোট দেশ তো, আর শামসুল হক আপনার 2001 সালে বিএনপি উনি পাবনা ছেড়ে এখানে এসেছেন। লটন ভাইয়ের জানার সাথে বলছি, দর্শকদের জানার, আপনার জানা, সাগর ভাই হয়তো জানেন, এই ছেলে কিন্তু কষ্ট করেছে জীবনে। তার পাবনা শহরে একটা দোকান ছিল এই সরকার ক্ষমতায় আসার আগে, ল্যাপটপ, কম্পিউটার এগুলো ঠিক করত। এত দেশের উন্নতি হয়েছে যে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি। আমি খুব সাধারণ আইনজীবী, ট্যাক্স আইনজীবী না, ট্যাক্স খুব কঠিন জিনিস, কিন্তু 200 কোটি টাকা ট্যাক্স দিতে গেলে, জি জি 200 কোটি টাকা ইনকাম করতে হয়, এটা সহজেই অনুমেয়। তো ধরেন পুলিশ বিভাগ ধরা খেলো, সেনাবাহিনীর সাবেক প্রধান ধরা খেলো, এনবিআর এই যে রাজস্ব বোর্ডের মেম্বার, তারপরে রাজস্ব বোর্ডের আরো কর্মকর্তারা, আপনি অ্যাডিশনাল আইজি সাহেবের কথা বললেন, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার, এবারে একেবারে পার্লামেন্টের ডেপুটি স্পিকার মুজিব সৈনিক, মুজিব আদর্শের অকুত ভয় সৈনিক। আপনি ডেপুটি স্পিকারের পুত্রের আরেকটা পরিচয় আপনি বোধহয় দেখেছেন কি না, উনি কিন্তু বেড়া পৌরসভার এবং ফয়জুল ভাই ভালো মানুষ তো, সাল থেকে ওয়ারেন্ট বেড়া থানায় এসে পড়ে আছে। আপনার দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করার জন্য বঙ্গবন্ধু কন্যার তো ঘোষণা দেওয়ার দরকার নাই। নর্মাল নিয়মে ওয়ারেন্ট ইস্যু হলে যা করণীয় সেইটা করতো পুলিশ, তার কাছে যেত,
হয় অ্যারেস্ট করতো, নাহলে উনি গিয়ে জামিন নিতেই পারে। আমি বলছি না যে উনি দুর্নীতিবাজ, আবার এও বলছি না দুর্নীতিবাজ না। ওনার যে ব্যাকগ্রাউন্ড, ওনার পিতারও যা ব্যাকগ্রাউন্ড, যা প্রপার্টি আমরা সব জানি। আমার বাবা সৈয়দ মাহবুব রশিদ শামসুল হক টুকু সাহেব খুব ভালো করে চেনে। উনি পাবনায় মুক্তিযুদ্ধের পরে পাবনার সিনিয়র ম্যাজিস্ট্রেট ছিলেন। এদের সবাইকে আমার বাবা চেনেন, সেই সূত্রে আমিও এদের চিনি। এদের পারিবারিক অবস্থান আমি দেখেছি 2008 পর্যন্ত কি ছিল। তো যাই হোক, আইনের শাসনটাই হচ্ছে না সাগর ভাই। আপনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযান তো বাদ দেন, একটা ওয়ারেন্ট গেছে, যে ওয়ারেন্ট 2022 সাল থেকে বেড়া থানায় পড়ে আছে। বেড়া থানার ওসির কয়টা মাথা? আপনি একটা সাগর ভাই অপহরণ ছবি দেখবেন বিহারের গ্যাংস্টারদের ওপরে, আপনার এই খুব নামকরা অভিনেতা ভারতের অজয় দেবগান এবং নানা পাটকারের অভিনয়, অজয় দেবগান এবং আরো একজন, একটা পুলিশের এসপিকে সরকারি দলের এমপি, ওদের বিধায়ক বলে, মানে বিধানসভা, সে প্রকাশ্যে চর মেরে এসপির ক্যাপ খুলে ফেলে দিয়েছে, এসপি পড়ে গেছে। এসপি বাসায় গিয়ে বলছে যে আমার আর কিছু থাকলো না, আমি আত্মহত্যা করব। তো যে এইখানে এটাই আমি যেটা বারংবার বলার চেষ্টা করেছি, গঙ্গার জল অপহরণ, তো প্রকাশ ছবি, বিখ্যাত ছবি। আমরা যেটা বারবার বলবার চেষ্টা করছি যে আপনাদের কোনো কিছুই করতে হবে না, আপনারা আইনের শাসনটা চালু করতে দেন। আপনারা আইনের শাসন চালান, আওয়ামী লীগের প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী তো খুব স্পষ্ট ভাবে বলেছে যে দুর্নীতির ব্যাপারে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না। এটা একদম আমি যদি বলি যে গত দুদিন আগে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, সেখানে আপনি ছাড় দেওয়ার কোনো ধরনের কিছু দেখেন কি না? কারণ হচ্ছে সবাইকে এখন সবাই কিন্তু আওয়ামী লীগের একটা খুব শক্তিশালী তাদেরকে ধরা হচ্ছে বা তাদের খবর বের হচ্ছে, এটাকে আপনি সফলতা দেখছেন বা ভাবেন কিনা? কোন সফলতা সাগর ভাই? 2009-এর 8-এর 29শে ডিসেম্বর ভোট হলো, 2009-এর খুব সম্ভবত 8 বা 7 জানুয়ারি, 9 জানুয়ারি থেকে আজ অবধি টানা আওয়ামী লীগ ক্ষমতায়, যেভাবে জোর করে ওই দখল, সেটা তো আছে। তো প্রপার্টি তো আওয়ামী লীগেরই হবে, প্রপার্টি কি লোটন ভাইয়ের হবে না আমার হবে? প্রপার্টি তো আওয়ামী লীগারদেরই হবে, তাও আবার সব আওয়ামী লীগারদের না, টপমোস্ট আওয়ামী লীগারদের। আমি তো আপনাকে আজকে একটা কথা বলছি, শেখ পরিবারকে আপনি রিজার্ভে রাখেন, আওয়ামী লীগের গভর্নমেন্টের এই সাহস হবে যে সিটিং পার্লামেন্ট সচিবদের, এই যে সচিবালয়ে সিটিং যে কোনো র্যান্ডম বেসিসে 6 জন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের প্রপার্টির হিসাব নিত, যে তাদের 4 বছর আগে কি প্রপার্টি ছিল, এখন কি প্রপার্টি, যে কোনো, আপনি আরো বাদ দেন, কেন্দ্র কমিটি বাদ দেন, ফয়জুল ভাইদের মতো, ব্যক্তিগতভাবে বলছি না, ওনাদের মতো শীর্ষ নেতাদের বাদ দেন, বা কেন্দ্র কমিটির বাদ দেন, আওয়ামী লীগের যে কোনো 20টা থানা আওয়ামী লীগের, ওই যে বলে না পাইলট প্রজেক্ট, যে কোনো 20টা থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি 2008, ইভেন অত দরকার নেই, 2019 সালে 18-তে কি প্রপার্টি ছিল, 2024 সালে কি প্রপার্টি, তাদের সোর্স অফ ইনকাম কি? সাহস হবে এই সরকারের? হবে না। আমরা এটাই বলছি, সরকারের জিরো টলারেন্স, তো ঠিকই জিরো টলারেন্স। সরকার যেরকম বলেছে গণতন্ত্র নির্বাচন নিয়ে আমাদের জিরো টলারেন্স, ঠিকই জিরো টলারেন্স আছে। ভোটকেই জিরো করে দিয়েছে, ভোট এখন হিমঘরে, গণতন্ত্র হচ্ছে আপনার লাইফ সাপোর্টে। কাজেই একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়া সরকার, আর এগুলো করাপশন, এটা হচ্ছে দুনিয়া আল্লাহর মাইর দুনিয়ার বাই। এরকম আরো, এবার সংসদে এসছে, আপনি পার্লামেন্টের অন্য পোস্টগুলোর খোঁজ নেন, এরপরে মন্ত্রিসভা আসবে, এরপর সংবিধানের অন্য অঙ্গগুলো আসবে, আপনি চিন্তা করতে পারেন। আমি যতটুকু দূর থেকে চিনি জানি, মাননীয় প্রধানমন্ত্রী তো অত্যন্ত লজ্জা পাওয়ার কথা, কারণ উনি খুব সেন্সিটিভ মানুষ, যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলেন, জিরো টলারেন্স বলছেন, সেই পার্লামেন্টের ডেপুটি স্পিকারের পরেই যে পোস্ট, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বোধহয় 1 থেকে 8-9-এর মধ্যেই আছেন। তার পুত্রের ওয়ারেন্ট 22 সাল থেকে পেন্ডিং, তার পুত্র ব্যাংকক চলে গেছে। এরপরে কি কথা আপনি বলবেন? আরেকটা জিনিস সাগর ভাই, আমি জীবনে 2টা জিনিসকে খুব ঘৃণা করি, একটা হচ্ছে ভণ্ডামি, আর একটা হচ্ছে চরম মিথ্যা কথা বলা। আমি লাস্ট 5-6 মাসে বিভিন্ন টকশো করার কারণে আমি গত 1 মাস থেকে নিজেকে রেস্ট্রেইন করেছি, কারণ এখানে নীরব হুমকিটা, নীরব থ্রেট এবং সার্বিক পরিস্থিতি, এটা খুব ভয়াবহ। অনুষ্ঠান শুরুর আগে তো দর্শক বন্ধুরা দেখলেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি
একটা রিকোয়েস্ট করি, যারা এতক্ষণে এ বিষয়ে কমেন্ট করেননি অবশ্যই কমেন্ট করে আপনাদের নিজস্ব বক্তব্য, নিজস্ব ওপিনিয়নটা আমাদের জানিয়ে দিন। দর্শক, এ যেন বাতির নিচে অন্ধকার। আপনারা একটা কথা জানেন, ল্যাম্পোর নিচে অন্ধকার থাকে, তেমনই হয়েছে যে ঘরের মানুষই শত্রু, এমন একটা বিষয়। এ বিষয়ে আপনাদের কি মতামত? এই বেনজির আহমেদ, আমি যদি গ্রামীণ ভাষায় বলি, তিনি একজন কুফো বা তিনি একজন পড়া কপাল পোড়া ব্যক্তি, যে ধরা খাওয়ার পর থেকে শত শত পুলিশ অফিসার, গতকাল আপনাদের দেখিয়েছি, একত্রে 200 পুলিশ অফিসারের দুর্নীতি ফাঁস। তাহলে বেনজির আহমেদ ধরা না খেলে এসব সিটি ফটা কই মাছ, তেলাপিয়া মাছ, এদের খোঁজ পেতাম না। কিন্তু বেনজিরের মতো রাঘব বল ধরা পড়ার পর এবার পরবর্তী জাল ফেলানোতে বিশাল এক তিমি মাছের সন্ধান মিলেছে। তো আপনারা দেখলেন। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে এখনো জানান, এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।